রমজানের দীর্ঘ এক মাসের রোজা, ইবাদত, আত্মশুদ্ধির পর আসে খুশির ঈদ, ঈদ উল ফিতর। আর পবিত্র এই ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে ওঠে প্রিয় মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে। নতুন পোশাক, সেমাই, মিষ্টি, কোলাকুলির আনন্দ, ঈদের এই মুহূর্তগুলো চিরস্মরণীয় আনন্দ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভ্লগ। দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঈদ মোবারক। সবাইকে জানাই পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহ সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। শুরুতেই আপনাদের সাথে আমার যে বেলকনির বাগানবিলাস গাছ রয়েছে সেখান থেকে ভিডিওটি শুরু করছি। রোজার মধ্যেই আমি আমার ২ বেলকনির জন্য ২টো বাগানবিলাসের গাছ নিয়ে এসেছিলাম। আমার বাগানবিলাসের গাছ ভীষণ পছন্দ, তবে একদমই মন মতো পাচ্ছিলাম না। তো সেই দিন গিয়ে ২টো গাছই কিন্তু ছিল আমার মনের মতো। তো ২টো নিয়েই চলে এসেছি। একটা রেখেছি আমাদের বেলকনিতে, আর একটা রেখেছি সারিকার বেলকনিতে। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আমার আজকের ভিডিওটি থাকবে একদম ঈদের একদিন আগে থেকে শুরু করে ঈদের পরে একদম ৪ দিন পর্যন্ত। তো এক ভিডিওতেই আমি টুকটুক করে সব কিছুই শেয়ার করেছি আপনাদের সাথে। তো আমরা বাসায় গিয়েছিলাম ঈদের একদিন আগে, মানে ঈদের আগের দিন না, তারও আর একদিন আগে গিয়েছিলাম। তো এটা ছিল ঈদের আগের দিন সকালবেলায়। তো যেহেতু ঈদের দিন এবং ঈদের পরের দিন রান্নাবান্না থাকবে, তো তার জন্য কিন্তু এখানে আমরা মশলাগুলো রেডি করছিলাম। এখানে আমি এবং আমার শাশুড়ি মা কিন্তু এগুলো বেছে নিচ্ছিলাম এবং আমার যা হচ্ছে মশলাগুলো তৈরি করে নেবে। বাসায় গেলে আমরা সবাই মিলেমিশেই কিন্তু কাজ করি, তবে রান্নার দায়িত্বটা আমি নিয়ে ফেলি। কারণ যেহেতু আমি বাসায় খুব একটা থাকি না, ঈদের সময় গিয়ে থাকা হয়। তো যার কারণে কিন্তু আমি যখনই যাই তখনই কিন্তু রান্নার দায়িত্বটা নিয়ে ফেলি। তো আসলে সবাইকে রান্না করে খাওয়ানোর মধ্যে কিন্তু একটা অন্যরকম আনন্দ আছে। তো অনেকগুলোই মশলা আমরা কিন্তু ছেলে নিয়েছিলাম। আর এইটা ছিল ঈদের আগের দিন রাতে, মানে চাঁদ রাত। তো এখানে আমরা মেহেদি দেয়া-দেয়ি করছিলাম। তো ইজানকে একটা চাঁদ এবং একটা তারা আর্ট করে দিয়েছিলাম এবং সে ভীষণ খুশি ছিল এবং সে কী পরিমাণে ঘেমে আছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। যেহেতু দেশের বাসায় যাওয়া হয়, ও ভীষণ এনজয় করে, অনেক খেলাধুলা করে। সবাইকে ঈদ মোবারক। কারণ আজকে ছিল ঈদের সকালবেলা। তো আজকে কিন্তু আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম। তো রাতেই আমি আমার শাশুড়ি মাকে বলে রেখেছিলাম, আম্মা সকাল সকাল ঘুম থেকে উঠে যাব। তবে আম্মা হয়তো মনে করেছে আমি অত সকালে উঠতে পারবো না, কারণ অনেক আসলে টায়ার্ড ছিলাম। বাসায় তো একটানা আমি বিজনেসের কাজ করেছি। তারপরে শেষ যে ৩ দিন ছিল, ওই ৩ দিন আমি পুরো বাসা আমার ক্লিনিংয়ের কাজে হাত দিয়েছিলাম। তো অনেক কাজ করেছিলাম, যার কারণে অনেক টায়ার্ড ছিলাম। তো তারপরেও কিন্তু অনেক সকালেই ঘুম থেকে উঠেছি আর সব কিছু প্রিপারেশনও নিয়েছি। তো এখানে হচ্ছে আমি কিন্তু চটপটি ডালটা দেখতেই পেয়েছেন, আমি কিন্তু চটপটিটা রেডি করে ফেলেছিলাম। আর এইদিকে হচ্ছে আমি সেমাইয়ের জন্য দুধটাও জাল করে নিয়েছি। আজকে আমি এই সেমাইটা রান্না করব। এই সেমাইটা এত টেস্ট ছিল, মাশাআল্লাহ, ভীষণ মজার ছিল। এখানে কিশমিশ, তারপরে বাদাম সব কিছুই দেওয়া ছিল। তো দুধটা আমি ভালোভাবে জাল করে নিয়েছি। আর এর মধ্যে যে এলাচ ছিল, দারচিনি ছিল, তেজপাতা ছিল, আমি সব কিছুই কিন্তু তুলে নিয়েছি। কারণ খাওয়ার সময় যখন এগুলো আসলে দাঁতের নিচে পড়ে খুব বিরক্ত লাগে। এগুলো আমি বেছে নিয়েছিলাম। এখন আমি গরম দুধের মধ্যে এই যে সেমাইগুলো দিয়ে দিচ্ছি। বিয়ের পর থেকে আমি একটা ঈদও কিন্তু আমার বাসায়, মানে রাজশাহীতে করিনি। প্রতিটা ঈদই কিন্তু আমার বাসায় যাওয়া হয়। শ্বশুর বাসায় আমাদের সাধারণত ঈদটা করা হয়। তো সবাই মিলেমিশে ঈদ করার আনন্দটাই কিন্তু অন্যরকম। এখানে সেমাইটা আমি দিয়ে দিয়েছি, যে পরিমাণে দরকার ছিল একদম পারফেক্টলি কিন্তু দিয়েছিলাম। যেহেতু দেখা যায় পরবর্তীতে কিন্তু দুধটা টেনে আসে। তো এখানে হচ্ছে নুডলসটা আমি বসিয়ে দিয়েছি। তো নুডলস কিংবা সেমাই কোনো কিছুই আমি ডিটেলসে রান্না করা দেখাচ্ছি না, কারণ ঈদের দিন আমাদের সবার বাসায় বাসায় কিন্তু এই কমন যে রেসিপি এগুলোই থাকে ঘুরে ফিরে। তো যার কারণে আমি জাস্ট আপনাদের সাথে ছোট ছোট কিছু ক্লিপ শেয়ার করেছি। তো এটা হচ্ছে নুডলসটা আমি ২টো নুডলস একসাথে রান্না করেছিলাম। একটা ছিল একটু চ্যাপ্টা আকৃতির, একটা ছিল একদম চাউমিন টাইপের যে লম্বা সেটা।
তো দুটো মিক্স করে রান্না করলে আমার কাছে মনে হয় খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে সেমাইটা রেডি হয়ে গিয়েছে, এরপরে নুডলসটাও রেডি হয়ে গিয়েছে। এরপরে আমি চটপটিটাও রেডি করেছিলাম। আর চটপটির জন্য যা কিছু যাবতীয় দরকার সব কিছুই কিন্তু আমার জা রেডি করে দিয়েছিল একটা প্লেটে। আর এই যে তেল পিঠা, এটা কিন্তু আমার জা করেছিল। তো আমার কিন্তু অনেক আগেই সে ঘুম থেকে উঠে যায়। তো যেহেতু আসলে গ্রামের বাসায় যেটা হয় যে একটু আর্লি সবাই ঘুমিয়ে যায়, আবার দেখবেন একটু আর্লি কিন্তু সবাই ঘুম থেকে উঠে পড়ে। তো ওদেরও কিন্তু তাই, ওরা কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে। তো উঠে কিন্তু অনেক কাজ করেছে, সে সাথে কিন্তু তেল পিঠাটাও বানিয়ে ফেলেছে। তো মাশাআল্লাহ সব কিছুই অনেক সুন্দর হয়েছিল। আর এখানে আমরা ২ জনে মিলে কিন্তু অনেকগুলো পাঁপড়ও ভেজেছিলাম বাচ্চাদের জন্য। বাচ্চারা আসলে পাঁপড় খেতে ভীষণ পছন্দ করে। তো যার কারণে পাঁপড়টাও ভাজা হয়ে গিয়েছিল। তো ঈদের সকালে আমাদের নাস্তার আয়োজন ছিল এগুলো। এরপরে কিন্তু আমি কিচেনে আবারও চলে যাই এবং দুপুরের জন্য যে রান্না-বান্না সেগুলোও কিন্তু তৈরি করে ফেলি। তো এদিকে সারিকা এখনও ঘুম থেকে ওঠেনি, কারণ সেদিন রাতে বৃষ্টি হয় আর সারারাত কারেন্ট ছিল না। আর মশারি না দেওয়ার কারণে আসলে সারারাত মশা কিন্তু অনেক কামড় দিয়েছে। তো যার কারণে সারিকার ঘুমটাও ঠিকভাবে হয়নি। তো এরপরে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঈদের পরের দিন সকাল থেকে। তো ঈদের দিন আমি আসলে রান্না-বান্না করার পরে ভীষণ অসুস্থ হয়ে যাই, এত অসুস্থ হয়ে যাই। আমি কখনোই ঈদের দিন এত অসুস্থ হইনি। তো তারপরেও আমি ঈদের দিন বিকেলবেলায় আম্মার সাথে দেখা করতে যাই, যেহেতু আম্মা একা ছিল। আমার ভাইয়ারা এ বাড়িতে আসেনি, যেহেতু ভাবিও একটু অসুস্থ ছিল। ইনশাআল্লাহ আপনাদের সাথে সময় মতো সব কিছু শেয়ার করব, সবাই দোয়া রাখবেন। তো যার কারণে আম্মার সাথে দেখা করতে গিয়েছিলাম। তো ওখানেই আমি রাতে থেকে গিয়েছিলাম। আমি রাতে আর আসিনি। সকাল, সকাল চলে এসেছি। এসেই কিন্তু রান্নাবান্না আবার শুরু করেছি। তো দেখা যায় ঈদের পরের দিন আমাদের বাসায় সবসময় একটা প্রোগ্রাম থাকে। আমার ননদ আসে। আবার দেখা যায় আত্মীয়-স্বজনদের মধ্যে অনেকেই আসে। আবার দেখা যায় আমার যে দেবরের মেয়ে আছে, ও আসে। তো ঈদের পরে কিন্তু আমাদের সবার একটা বলতে পারেন দেখা সাক্ষাৎ হয় এই ঈদের পরের দিন। তো আমার শ্বশুরবাসায় সবসময় এমনটা হয়, ঈদের পরের দিন আমাদের একটা ছোটখাটো প্রোগ্রাম সবসময় থাকে। আমি বিয়ের পর থেকেই দেখে আসছি। তো যখন আমার শ্বশুর আব্বা বেঁচে ছিলেন তখন তো অনেক মানুষ হতো, দেখা যেত আমার ফুপি শাশুড়িরা আসতেন, আমার খালা শাশুড়িরা আসতেন, সবাই আসতেন। এই সব কিছু করতে গিয়ে দেখা যেত ৫০ জনের মতো হয়ে যেত। তো আসলে অনেক লোকজন হতো। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে আমি আলু ভাজিটা বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু রোস্টটাও ভেজে নিচ্ছি। আলু ভাজি আমি ২ বারে করেছি। আর এখানে যে চিংড়ি মাছটা ছিল সেটাও ভুনা করে নিয়েছি। তো চিংড়ি মাছটাও ভুনা হয়ে গিয়েছে। আমি আজকে আপনাদের সাথে কোনো কিছুই ডিটেইলসে শেয়ার করব না। শুধুমাত্র যখন যেখানে গিয়েছি, যা করেছি, ছোট, ছোট করে আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখানে হচ্ছে আমি রোস্টের জন্য মসলা কিন্তু কষিয়ে নিয়েছি। আর কড়াইটা দেখে কেউ হাসবেন না, কারণ আমাদের প্রত্যেকের বাসায় এরকম কড়াই কিন্তু থাকেই। তো সেদিন যেটা হয়েছিল, আমি হাতের কাছে যা পেয়েছি তা দিয়েই কিন্তু আসলে রান্না করা শুরু করেছিলাম। ঈদের দিন থেকেই আমার শরীরটা ভীষণ খারাপ যাচ্ছিল, ভীষণ। আর ঈদের পরের দিন কিন্তু আমার বার্থডেও ছিল। তো সকাল থেকে কিন্তু আমি রান্নার কাজেই ছিলাম। তবে মনে, মনে আমি সারিকার বাবার উপরে একটু কিন্তু রাগ, রাগ ভাবছিলাম যে আজকে আমার বার্থডে, জানি না আজকে আমার বার্থডে সেলিব্রেট হবে কিনা। তা আসলে এখন হয়তো অনেক বড় হয়ে গিয়েছি, কিন্তু ছোট থেকেই আমার বাবা সবসময় আমার বার্থডেটা খুব স্পেশালভাবে কিন্তু সেলিব্রেট করেছে। তো এই অভ্যাসটা আমার মধ্যে থেকে গিয়েছে। তো কোনোভাবে যদি আসলে কেক কাটা না হয়, এটা আমার কাছে খুব খারাপ লাগে। কেন জানি না, অনেকে হয়তো বলবেন অনেক বড় হয়ে গিয়েছি। তবে আমার কাছে ভীষণ খারাপ লাগে। তো ওই যে আসলে ফ্যামিলি থেকে একটা ছোট থেকে এভাবে পেয়েছি, এজন্যই কিন্তু খারাপ লাগাটা কাজ করে বা একটা মিস করি। তো সবার কিন্তু খাওয়া-দাওয়া হয়ে গিয়েছে। খাওয়া-দাওয়া হওয়ার পরে সবাই যে যার মতো ঘরে, ঘরে গল্পগুজব করছিল। আর এর মধ্যে সারিকার বাবা কিন্তু আমার জন্য ফুল আর কেক নিয়ে এসেছে। তো আমি তো দেখে মহা খুশি, মহা খুশি। আমি ভীষণ সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম এবং খুব খুশি হয়েছিলাম। আর কেকটাও আমার এত পছন্দ হয়েছে। নরমালি আমি দেখা যায় চকোলেট কেকটা খুব একটা খাই না। আমার বাচ্চারা খুব পছন্দ করে। কিন্তু ওদের খাওয়া দেখে, দেখে আসলে এটার প্রতি আমার একটা বিতৃষ্ণা চলে আসছে। তো সেদিন কেকটা আমার খুব ভালো লেগেছিল। প্লাস এই কেকের টেস্টটাও কিন্তু ভীষণ ভালো ছিল। বিকেলবেলা সবাই কিন্তু ঘরের বাইরে ছিল, মানে আমাদের বাসার সামনে সবাই গল্প করছিল। এই সুযোগে আমি, আমার শাশুড়ি মা, সারিকা, সারিকার বাবা মিলে কেকটা কেটেছিলাম
কারণ বাসায় অনেক ছোট ছোট বাচ্চা আছে, ওরা থাকলে আসলে কেকটা কাটতেও দিত না, ভিডিও নিতে দিত না। কারণ ওরা তো ছোট বাচ্চা, ওরা দেখলেই বলবে আগে কেক কেটে দাও। তো এই যে যেভাবে বাসায় ছিলাম ওভাবেই আমরা আসলে ভিডিওটা করেছি। পরে সবাইকে কেক দিই এবং সবাই ভীষণ খুশি। আর এই যে এটা ছিল সন্ধ্যাবেলায় আমরা চা খাচ্ছিলাম, আমার ননদ, আমি, সারিকা, যে যার মতো যার যার ঘরে কিংবা ডাইনিংয়ে আসলে সবাই যেভাবে পারে গল্প করছিলাম। আর এটা ছিল তার পরের দিন সকালবেলায়। তো আমার আম্মাজান সারিকা ও রেডি হয়েছে, আমরা সবাই আসলে রেডি হয়েছিলাম। আর এটা হচ্ছে আরেক আম্মাজান, এটা হচ্ছে আমার ননদের মেয়ে। তো আমার একটা ননদ এবং আমার ননদের একটাই মেয়ে। তা আমাদের একটা মজার বিষয় হচ্ছে সারিকার বাবারা ২ ভাই ১ বোন এবং আমাদের ৩ জনেরই কিন্তু ১ম এ মেয়ে, তারপরে ছেলে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাসার সামনে এখানে পাল টাঙানো ছিল, কারণ রোজার মধ্যে মেয়েরা এখানে নামাজ পড়েছে। তো এই যে ছাদে আমরা আসলে ছবি তুলতে এসেছিলাম সবাই মিলে রেডি হয়ে। আজকে আমরা একটা দাওয়াতে যাব। তো ইছান এখানে দুষ্টুমি করে বেড়াচ্ছিল, একদমই ছবি তুলতে চাচ্ছিল না। তো পরে ভাবলাম ওর একটু ভিডিও আমি নিয়ে রাখি। তো এখানে দেখেন নিম পাতা নিয়ে সে খেলা করছিল। আর এখন যাকে দেখাবো একদমই কিউট সোনা, এটা হচ্ছে ভাইয়া, এটা আমার দেবরের মেয়ের ছেলে। তো মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। খুবই কিউট, এত সুন্দর করে হাসে। তো আমরা এখন বের হয়ে যাচ্ছিলাম। তো বাসায় আম্মা ছিল না, আম্মা আমাদের চাবি দিয়ে গিয়েছিল। আজকে হচ্ছে আমার ছোট মামার ছেলের খাতনা। তো একটা অনুষ্ঠান আছে, আমরা সবাই যাব ওখানে। তো আম্মা আগেই চলে গিয়েছে যেহেতু ভাইয়ের বাসা। তো আম্মা চাবি দিয়ে গিয়েছিল, আমরা এখান থেকে ব্যাগগুলো রেখে তারপরে যাব। তো এই যে আমার বাবার বাসায় আমরা চলে এসেছি। তো ইছান এখানে গেট ধরে দাঁড়িয়ে আছে। আমাদের নিচে যে ভাড়াটিয়া আন্টি আছে উনি গেটটা খুলে দিয়েছেন। আর এই যে আমি এখানে সারিকার বাবার সাথে একটু দুষ্টুমি করছিলাম। ঈদের দিন তো ঈদ সালামি পেয়েছি, কিন্তু এখন হচ্ছে আমি পাঞ্জাবির বোতাম লাগিয়ে বলছিলাম যে আমাকে এখন ঈদ সালামি দাও। তো সেও দুষ্টুমি করে তার পকেটে যা ছিল আমাকে বের করে দিয়ে দিয়েছে, একটা বান্ডিল ছিল। তো আমি দেখে ভীষণ হাসি যে যাক, একদম কিন্তু পয়সা উসুল হয়ে গেল। তো সেটা আমি অবশ্য তাকে ব্যাক করে দিয়েছিলাম আবারও। এটা একটা একদমই ফান ছিল। তো এই যে আমরা যাচ্ছি এবং মাশাআল্লাহ গ্রামের দৃশ্য সবসময় সুন্দর, সবসময় মনোমুগ্ধকর। আসলে দেখলেই মন ছুঁয়ে যায়। তো আমার মামারা হচ্ছেন অনেক ভালো। আমার মা, আমার মামাদের মধ্যে ভীষণ মিল ভাই-বোনদের। আর আমার মামারা তো ভাগনা-ভাগ্নিকে ভীষণ ভালোবাসেন। আমার মামিরাও ভীষণ ভালো, মামারাও ভীষণ ভালো। এই যে সারিকা, এই যে আমার আরেকটা খালাতো বোনের মেয়ে, এটা আমার আরেকটা খালাতো বোনের মেয়ে। তা আম্মারা হচ্ছে ৩ বোন। আমাদের ৩ বোনের আমরা ৪ খালাতো বোন যেমন মিল ছিলাম, আমাদের ৪ খালাতো বোনের আবার ৪ টা মেয়ে। তাদের আবার হচ্ছে একটা সুন্দর বন্ডিং হয়েছে, কারণ তারাও দেখা সাক্ষাৎ করার ওভাবে সুযোগ পায় না। এই অনুষ্ঠানেই সুযোগটা হয়েছে। তো যেদিন প্রোগ্রাম ছিল সেদিন রাতে আমরা ছিলাম, মামারা আসতে দেয়নি। পরের দিন কিন্তু আমরা সন্ধ্যাবেলায় এসেছি। তো এত মজা হয়েছে, আমি আসলে চিন্তাও করতে পারিনি যে ঈদে এত মজা হবে। কারণ সবাই মিলে একসাথে ছিলাম রাত ধরে, একদম সবাই গল্প-গুজব, হাসাহাসি, ভীষণ মজা করেছি আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আমি আসলে অনেক বছর পর এত মজার একটা ঈদ কাটিয়েছি। তো এই জায়গাগুলো হচ্ছে আমার নানার, সবগুলোই মামা দেখাচ্ছিল। তো এখানে অনেক বাগান ছিল আমের, তো গাছগুলো রিসেন্ট নাকি কেটেছে, সেটাই মামা দেখাচ্ছিল। আর এই যে একদম নদীর ধারে এসে দেখি ভুট্টা বাগান, এটা দেখে তো বাচ্চারা সবাই আমরা খুশি। আম্মার কাছে অনেক গল্প শুনেছি, আম্মা যখন নদীতে ছোট ছিল সবাই মিলে গোসল করতে যেত। এখানে নাকি বাঙ্গি, তরমুজ নানার একদম লাগানো থাকতো। তো সবাই মিলে নাকি খেত। তো এগুলো শুনলেও না অনেক ভালো লাগে যে এই জিনিসগুলো যদি আমরা নিজের চোখে দেখতে পেতাম। তো এখানে ভুট্টা বাগান দেখে সবাই ভুট্টা তুলছিল আর সবাই কিন্তু কাঁচা কাঁচাই খাচ্ছিল। তো এগুলো পুড়িয়ে খাওয়ার চাইতে মনে হচ্ছিল এভাবে কাঁচা খেতেই ভালো লাগছিল, মানে ভীষণ ভালো লাগছিল সত্যি। তা আমরা আসলে অনেক এনজয় করেছি সেদিন, অনেক অনেক দূর হেঁটে গিয়েছি, যেহেতু এগুলো বাগানের মধ্যে দিয়ে যেতে হয়। এখানে কিন্তু রিক্সা কিংবা অটো কোনো কিছুই চলে না। তো আমরা হেঁটে হেঁটে সবাই এসেছিলাম, আবার হেঁটে হেঁটেই সবাই গিয়েছিলাম। তো অনেক মজা করেছি আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে ভুট্টা বাগানগুলো এত ভালো লাগছিল দেখতে, মাশাআল্লাহ। আসলে প্রকৃতি এত সুন্দর, যেখানে গেলে আমার মনে হয় প্রতিটা মানুষের মন এমনিতেই ভালো হয়ে যায়। প্রকৃতি এমন একটা জায়গা, আপনার মন খারাপের কোনো অপশন থাকবে না, কোনো ক্লান্তি থাকবে না। দেখবেন এমনিতেই আপনার মধ্যে যে একটা
প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু দেখবেন একটা বাচ্চা সুলভ আচরণ থাকে। সেটা কিন্তু আসলে বহিঃপ্রকাশ ঘটে এই সব জায়গায় গিয়ে আমার কাছে মনে হয়। খুব বেশি ভালো লাগছিল। তো এটা ছিল নদীর ধারে। এত সুন্দর চমৎকার বাতাস ছিল। তো আমরা কিন্তু মা, খালা, খালাতো বোন, সেই সাথে মামাতো ভাই-বোন, মামা সবাই মিলে গিয়েছিলাম। সবাই মিলে তো অনেক মজা করেছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো তারপরে কিন্তু চলে এসেছি বাসায়, মানে আমার বাবার বাসায়। এটা পরের দিন সকালে ছিল। তো আম্মা বলছিল বেগুন এবং টমেটো তুলবে, মরিচ তুলবে। তো বলছিল আমার হাত দিয়ে তোলার জন্য। আর এই যে দেখেন এটা হচ্ছে আমার খালার বাসা। আমার খালার বাসায় এত সুন্দর সজনে গাছে সজনে ধরেছে। দেখতেই ভালো লাগছিল। মনে হচ্ছিল গাছগুলো ভেঙে পড়বে, মানে গাছের ডালগুলো ভেঙে পড়বে, এত পরিমাণে সজনে এসেছে। তো আমার খালার বাসার ছাদেও কিন্তু ছাদ বাগান আছে মাশাআল্লাহ। আসলে ছাদে যদি ছাদ বাগান করা হয়, আমার মনে হয় এটা অন্যরকম একটা আনন্দ। তো সাধারণত খালি চোখে দেখে মনে হবে যে কয়টাই বা এখানে ফল ধরে আছে, কিন্তু যখন তুলতে যাচ্ছিলাম একদম বাস্কেট ভর্তি। তো আমি খুব অবাক হয়েছিলাম যে আসলে এরকম ছাদ বাগান থাকলে তো কোনো কিছুর দরকারই নেই। যখন খুশি হবে তখন একটু বেগুন নিয়ে গেলাম, টমেটো নিয়ে গেলাম, মরিচ নিয়ে গেলাম। আর এটার আনন্দই অন্যরকম। তো অনেক বেগুন এসেছে। আমি ভয় পাচ্ছিলাম তুলতে। আম্মা এভাবে ধরেছিল, বলছিল টান দিতে। আমার মনে হচ্ছিল গাছ না ভেঙে যায়, গাছ না উঠে চলে আসে। আমি খুব ভয়ে, ভয়ে তুলছিলাম। আসলে পারছিলামই না, খুব ভয় পাচ্ছিলাম। পরে আমি আম্মাকে বললাম, "তুমিই তুলো। আমার খুব ভয় লাগছে। মনে হচ্ছে গাছ উঠে চলে আসবে।" তো আসলেই নিজের গাছের জিনিস তুলে খাওয়ার মধ্যে যে কী পরিমাণে আনন্দ, এটা আসলে যারা না খেয়েছে তারা বুঝবে না। যারা খেয়েছে তারা বুঝবে। তো এই যে দেখেন আমি মনে হচ্ছিল যে কয়েকটা হয়তো বেগুন তুলছি। কিন্তু পরবর্তীতে দেখছি তুলতে, তুলতে একদম বাস্কেট ভর্তি। তারপরেও কিন্তু গাছে অনেক বেগুন ছিল। এতগুলো তোলার পরও অনেক বেগুন ছিল। তো আমি আম্মাকে বারবারই বলছিলাম যে, "এর থেকে শান্তি কিছু হয়?" আর আমি বারবার একটা কথাই বলছিলাম, দেখে বোঝাই যাচ্ছে না যে এতগুলো সবজি এখানে আছে। তো দেখেন তুলতে, তুলতে একদম পুরো বাস্কেট মনে হচ্ছে ভর্তি হয়ে যাচ্ছে। তারপর অনেকগুলো ছিল, সবগুলো তুলতে দিইনি আমি আম্মাকে যে, "রেখে দাও।" আর আম্মার অনেকগুলো মরিচ গাছ হয়েছে আর প্রতিটা গাছে একদম মরিচ দেখেন, গাছ ভর্তি মরিচ। তো আমি আম্মাকে বারবারই বলছিলাম, "তোমার মরিচ কেনার কোনো দরকার নেই। তুমি একটা মানুষ। এই মরিচ তুলেই তোমার কিন্তু প্রতিদিনের খাবার হয়ে যাবে, রান্না হয়ে যাবে।" তো কী পরিমাণে যে মরিচ এসেছে এটা আমি ভালোভাবে ক্যাপচার করতে পারিনি। কারণ সবুজ পাতা, তার মধ্যে সবুজ মরিচ, কিছু দেখা গিয়েছে আর কিছু কিন্তু দেখা যায়নি। তো ভীষণ ভালো লাগছিল। এত সুন্দর লাগছিল। প্রতিটা গাছ এত সুন্দরভাবে হয়েছে। তো কোনো ধরনের কোনো যে একদম এক্সট্রা যত্ন নিয়েছে তাও না। খুব সুন্দরভাবে প্রতিটা গাছ কিন্তু নরমালি হয়েছে। আর এখানে অপরাজিতার একটা গাছ ছিল। অপরাজিতা ফুল দেখতেও কিন্তু ভালো লাগে। এখানে আরও একটা মরিচ গাছ ছিল, এই গাছটাও ভীষণ বড়। আর এই গাছটা খুব বেশি ভালো লাগছিল কারণ দেখেন একদম লাল মরিচ। তো গাছ ভর্তি একদম লাল মরিচ কিন্তু ধরেছে। তো এটাও আম্মা ছিঁড়তে বলছিল। তো আমি না প্রতিটা জিনিসই ছিঁড়তে যেয়ে ভয় পাচ্ছিলাম। না জানি গাছ না উঠে চলে আসে। এরকম একটা ভয় কাজ করছিল। তো কিভাবে ছিঁড়বো এটাই বুঝতে পারছিলাম না। তো এই যে আমি পরবর্তীতে কিন্তু মরিচগুলো উঠাচ্ছিলাম। আর আমার এত ভালো লাগছিল মরিচগুলো দেখতে। একদম টুকটুকে যে লাল কালারটা থাকে, একদম মরিচের রংটা ছিল টুকটুকে লাল। ভীষণ সুন্দর ছিল। আমি তো বারবারই বলছিলাম যে, "আল্লাহ দেখতেই কি সুন্দর লাগছে।" তো অনেক মরিচ দেখতেই পাচ্ছেন, একটা গাছেই কিন্তু অনেক পরিমাণে মরিচ হয়েছে। তো এই যে আমি অনেকগুলো মরিচ তুলে নিয়েছি আর এক বাস্কেট ভর্তি কিন্তু সবজি নিয়েছি। এরপরে আমি টমেটোও তুলেছিলাম। তো এই ছিল আমার ঈদের ছুটির আনন্দ। তো ঈদের একদিন আগে থেকে শুরু করে ঈদের ৫ম দিন পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ আমার এবারের ঈদ ভীষণ ভালো কেটেছে। আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া রাখবেন। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।